সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এরপর আমাদের যে রেজাল্টস বা ফাইন্ডিংস সেইটা আমরা এখন এখানে উপস্থাপন করেছি। তো এইটা করতে গেলে মূলত আমরা করি কি, একটা টেবিল বানিয়ে নিই। আগে একটা টেবিল বানিয়ে নিই, সেই টেবিলে আমরা একটা বা দুইটা বা তিনটা যে ধরনের টেবিল লাগে সেভাবে বানিয়ে নিই। যেমন বোটানিক্যাল সোর্সের জন্য আমরা আলাদা একটা টেবিল বানাতে পারি। যেমন এখানে একটা টেবিল কিন্তু দেয়া আছে যে বায়োলজিক্যাল সোর্স গুলো, রোটান্ডিক অ্যাসিড এগুলো কোন কোন জায়গা থেকে, কোন কোন মেডিসিনাল প্লান্টের কোন পার্টস থেকে পাওয়া যায়, সেগুলো এখানে টেবিলে আগে আমরা লিখে নিয়েছি। তো এখানে দেখেন যে সেই প্লান্ট গুলোর নেম লেখা লেখা আছে একটা কলামে, তারপরে কলামে প্লান্ট পার্টস লেখা আছে, তারপরে এই কোন গবেষণা গবেষকগণ এটা 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 বলেছেন, কোন কোন পেপারে পেয়েছি আমরা, সেগুলো রেফারেন্স গুলো আমরা এখানে রেখে দিয়েছি। তো এটা তো নাম্বার করা, আমরা যখন আর্টিকেলটা লিখি তখন কিন্তু প্রথমত আমরা রেফারেন্স গুলোকে নাম্বার করি না, ইলাবোরেটেড ফর্মে রাখি। যেমন যেমন আলী কমা 2024, আলী অ্যান্ড মোহাম্মদ কমা 2024, অথবা আলী অ্যাট এল 2024, এভাবে রেখে দিই। যদি জানাল নাম্বারিং চাই তখন আমরা নাম্বারিংটা করে ফেলি। তো এই এই টেবিলের যে ফাইন্ডিংস সেইটাকেই কিন্তু আমরা এখানে রেজাল্ট আকারে লিখেছি। যে যে এটার বায়োলজিক্যাল সোর্সের মধ্যে আমরা হয়তো এখানে একটু মেনশন করে দিতে পারি যে কয়টা স্পিসিস থেকে এই হচ্ছে এই রোটান্ডিক অ্যাসিড, একটু রেজাল্ট আকারে লেখার জন্য যে কতগুলো স্পিসিস থেকে এটা পাওয়া যায়, কতগুলো জেনাস থেকে এটাকে এখন পর্যন্ত পাওয়া গেছে, কতগুলো ফ্যামিলির প্লান্টের মধ্যে রোটান্ডিক অ্যাসিড বা তাদের ডেরিভেটিভস রয়েছে, সেগুলো আমরা ওখানে একটু উল্লেখ করতে পারি। এখান থেকে কাউন্ট করে করে কিন্তু আমরা করতে পারি। বা সবচেয়ে বেশি পাওয়া যায় কোন পার্টসে প্লান্টের, দেখেন এখানে লিভস পার্টটাই সবচেয়ে বেশি রোটান্ডিক অ্যাসিড বোধহয় বেশি পাওয়া যায়, লিভসই বেশি। তার তারপরে এখানে এই যে লিভস, দেখেন বেশিরভাগ স্টাডিতে লিভস এই রোটান্ডিক অ্যাসিডটা বেশি পাওয়া যায় এরকম। তো এগুলো আমরা চাইলে এই সেকশনটার মধ্যে একটু লিখতে পারি যে প্লান্টের সবচেয়ে লিভ যে পাতা যেটা আছে সেটাতে রোটান্ডিক অ্যাসিড বেশি পরিমাণে পাওয়া যায়। কেন পাওয়া যায়, তাহলে এটাকে হয়তো বা তখন আমরা ডিসকাশন সেকশন আর ডিসকাস করতে পারবো যে লিভের মধ্যে কি এমন আছে যেটার জন্য এটাতে বেশি পাওয়া যায়, এইগুলো। তারপরে যে প্লান্ট গুলোতে রোটান্ডিক অ্যাসিড পাওয়া যায় সেই প্লান্ট গুলোর ডিস্ট্রিবিউশনটা কোন কোন জায়গায় হতে পারে, সেটাও আমরা এখানে একটু মেনশন করে দিয়েছি যে ইস্ট এশিয়া, তারপরে জাপান, কোরিয়া, চায়না, মানে স্পেশালি জাপান, চায়না, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, এই সকল প্লান্টের যে লোকালিটি যেখানে সেই জায়গাগুলোতে কিছু প্লান্ট পাওয়া গেছে, সেই সেই প্লান্ট গুলোর মধ্যে রোটান। বা অ্যাডমিট যে প্রোফাইলটা আছে সেইটাও আমরা বিভিন্ন আর্টিকেলে যে পেয়েছি, সেটা এন্টি ক্যান্সারের সেই আর্টিকেলেও হতে পারে বা অন্য কোনো আর্টিকেলেও হতে পারে। তো সেইগুলোকে আমরা এখানে একটু সামারাইজ করেছি, এর অ্যাবজর্পশন প্রপার্টি, এর এর ডিস্ট্রিবিউশন প্রপার্টি, মেটাবলিজম, এক্সক্রিয়েশন বা এর এর টক্সিকোলজিক্যাল যে প্রোফাইলটা রয়েছে, সেটা বিভিন্ন স্টাডিতে আমরা দেখেছি, হয়তো মাইসে দেখেছি, র্যাটে দেখেছি, র্যাবিটে দেখেছি, যেগুলো জার্নালে বিভিন্ন আর্টিকেলে পেয়েছি, সেটাকে আমরা একটু এখানে সামারাইজ করেছি। তো এইটা যখন চলে গেল, এরপর আমাদের চলে আসছে ডাইরেক্ট আমাদের মূল যেহেতু অ্যাক্টিভিটি ছিল এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি of proteinic acid and its derivatives with underlying molecular mechanisms behind the anti-cancer effect. তো সেইটাকে আমরা এবার একটু সামারাইজ করেছি। তো আমরা যেহেতু জানি যে অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি শো করার জন্য একটা কম্পাউন্ড মাল্টিপল পাথওয়ে কিন্তু ফলো করতে পারে, শুধুমাত্র যে এটা অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউসিং পাথওয়ে ফলো করবে বা ইনফ্লামেটরি বা অ্যান্টি ইনফ্লামেটরি, অথবা টক্সিসিটি, অথবা জেনোটক্সিসিটি, অথবা মিউটাজেনিসিটি, এই পাথওয়ে গুলো যে ফলো করবে এরকম না, আরো অনেক পাথওয়ে ফলো করতে পারে। তো আমরা সর্বোত্তভাবে যেই টেবিলটা প্রথমে বানিয়েছিলাম অ্যান্টি ক্যান্সার ইফেক্টের, এটাকে সামারাইজ করে করা, সেই টেবিলটা এখানে এই যে আছে, এইভাবে আমরা একটা টেবিল বানিয়েছিলাম। দেখেন এই টেবিলে প্রথমত আছে এখানে যে আমরা আরো একটা ইয়ে রেখেছিলাম এখানে, কলাম, যতদূর মনে পড়ছে যে সেখানে ছিল রোটান্ডিক অ্যাসিড অথবা এর ডেরিভেটিভস, সেটার নামটা ছিল ওই ফার্স্ট কলামে। তারপরে ছিল আমাদের মানে রিলেটেড ডিজিজ, ক্যান্সার বা এন্টি ক্যান্সার মেকানিজম,
এটা এটা ছিল। তারপরে বা এন্টি ক্যান্সার ইফেক্টের যে মূল অ্যাক্টিভিটি আর কি সেটা ছিল। তারপরে ছিল আমাদের টেস্ট সিস্টেম, মানে টেস্ট মডালিটি, কোন সেল লাইন বা কোন অর্গানিজম বা কোন অর্গান অথবা কোন এনিমেলের উপরে এই কাজটা করা হয়েছে, কোন ধরনের ইনভিট্রো এক্স ভিভো নাকি ইন ভিভো কাজটা করা হয়েছে, সেইটা এখানে মেনশন করা ছিল। সাথে ছিল আমাদের এখানে তারপরে ছিল এরোটানিক অ্যাসিড অথবা তাদের ডেরিভেটিভের ডোজ ছিল, ডোজের সাথে সেটার ইউনিট ছিল, তারপরে সেটার কনসেন্ট্রেশন ছিল, সাথে ইউনিট ছিল এগুলো। অনেক সময় আমরা এটা করে করে থাকি যে নাম্বার অফ এনিমেল নিয়েছিল কয়টা কোন কোন গ্রুপে, সেটাও আমরা মেনশন করি। তো একটা একটা আর্টিকেলের মধ্যে যে মূল জিনিস সেটা কিন্তু এই যে দেখেন একটা আর্টিকেল থেকে কিন্তু এটা সামারাইজ করা হয়েছে। এবং পরবর্তীতে এন্টি ক্যান্সার মেকানিজম গুলো কি ছিল, মানে কোন কোন প্যারামিটার গুলোকে এখানে দেখেন যে ডাউন রেগুলেট করেছে, এক্সপ্রেশন গুলো কোন কোন প্যারামিটার গুলোকে আবার সেটা আপ রেগুলেট করেছে। যে মেকানিজম গুলো অ্যাবস্ট্রাক্টের মধ্যেও থাকে অথবা রেজাল্ট সেকশনে অথবা কনক্লুশন সেকশনে এটা বলে দেয় প্রত্যেক আর্টিকেলে অথবা। তো সেখান থেকে এইগুলোকে আমরা সামারাইজ করেছিলাম এবং ফাইনালি এখানে একটা রেফারেন্স রেখেছিলাম। তো এখন এই টেবিলে যে টোটাল যে ফাইন্ডিংসটা, এটা বড় একটা টেবিল ছিল। তো এটা এখান থেকে জাস্ট একটু ওই শুধু অ্যান্টি ইনফ্লামেটরি আর ইয়েটা অক্সিডেটিভ স্টেজ এইটুকু বোধহয় এখানে তোলা আছে, বাকিটা তুমি থাকতে পারে anyway। এখন এই টেবিলটা বানানোর পরে আমাদেরকে করতে হবে কি, অ্যাক্টিভিটি গুলোকে আমাদের সাজাতে হবে। যেমন ধরেন আমরা যে এন্টি ক্যান্সার মেকানিজম এটা স্যামারাইজ করতে যাচ্ছি, তো দেখলাম সর্বতভাবে এখানে হয়তো 10টা ক্যান্সার পাথওয়ে ফলো করে এটা কাজ করে। তাহলে আমরা করবো কি, এই 10টা পাথওয়ে ইন্ডিভিজুয়াল এক একটা পাথওয়ে যে ফাইন্ডিংস সেটাকে আমরা আলাদা করে টেবিলে এক জায়গায় জড়ো করে রাখতে পারি। যেমন এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোকে আমরা একটু আলাদা করে সাজালাম এবং এদেরকে এই রেজাল্ট গুলোকে আমরা তাদের পাওয়ার অনুযায়ী সাজাতে পারি। হতে পারে একটা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি ইনভিট্রো মডেলে করা হয়েছে, সেখানে পসিবল মেকানিজম নেই। পরবর্তীটা করা হয়েছে ইনভিভো সিস্টেমে, সেখানে পসিবল মেকানিজম আছে। তারপরে হয়তো বা সিলিকো একটা মডেল ছিল, সেখানেও পসিবল মেকানিজম আছে। তাহলে আমরা প্রথমে ইনভিট্রোটা সাজাবো যেখানে পসিবল মেকানিজম নাই, নর্মালি বলে গেছিল যেটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট শো করে এরকম। তারপর আমরা তারপর যাব ব্যাকআপ দিব সেটাকে, পরবর্তী যে ডিপ ইনফরমেশন যেটা আছে, যে যেটা পসিবল মলিকুলার মেকানিজম বলা আছে থ্রু ইন ভিভো ইন সিলিকো স্টাডি, সেটা দিয়ে। অথবা আমরা এভাবেও যেতে পারি যে ইয়ার অফ পাবলিকেশন, কোন একটা প্রকাশনা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটির উপরে হয়তোবা 2000 সালে আছে, পরেরটা আছে 2015 সালে, তারপরেরটা হয়তোবা 2024 সালে। তাহলে আমরা আগেরটা দিলাম, 2000 সালটা দিলাম, তারপর 2015 দিলাম, তারপর 24 দিলাম, এইভাবে রিডিং গুলো লিখতে পারি। আবার এমন হতে পারে যে এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিতে বিভিন্ন পাথওয়ে, বিভিন্ন ফ্যাক্টর, বিভিন্ন রিসেপ্টর, তারপরে আহ মানে সাইটোকাইন বা বিভিন্ন ধরনের যে প্রো ইনফ্লামেটরি বা ইনফ্লামেটরি মেডিয়েটর যে পাথওয়ে গুলো আছে সেগুলোকে ইনডিউস করার মাধ্যম দিয়ে হয়তো বা হতে পারে বা সাপ্রেস করার মাধ্যম দিয়ে হতে পারে। তো সেই সেগুলো আমরা এক জায়গায় করতে পারি। তো সেই ক্ষেত্রে একই সাথে পরপর হয়তো বা এরকম দুইটা রেফারেন্স চলে আসবে লিখতে গেলে। আবার যেটা একটা ফাইন্ডিং সেটা হয়তো বা একটা ফাইন্ডিং চলে আসবে। তো আমরা যেহেতু এখানে এই আর্টিকেলটাতে ডিসকাশনটা আলাদা করে আর করি নাই, এখানে রেজাল্ট এবং ডিসকাশন একই সাথে ছিল, তাহলে আমরা প্রথমেই করে থাকি এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি। আমরা যে ফাইন্ডিংসটা লিখবো সেই ফাইন্ডিংসটাতে যে মূল বিষয়টা আছে সেইটাকে একটা বা দুইটা লাইনে একটু সেই বিষয়টাকে ওখানে উপস্থাপন করতে পারি। যেমন কোন একটা পাথওয়ে হতে পারে, এই পাথওয়ের ইনফ্লামেশনের কি ভূমিকা আছে সেইটাকে আগে একটু লিখতে পারি। এই রেফারেন্সটি কিন্তু আপনার এডিশনাল রেফারেন্স, এটা কিন্তু আপনার যে ফাইন্ডিংস রিলেটেড রেফারেন্স না। মূল ফাইন্ডিংস রিলেটেড রেফারেন্স গুলো আপনার সব টেবিলেই অলরেডি থাকবে। তো আমরা ইনফ্লামেশন নিয়ে একটু দু চারটা কথা লিখলাম, এটা ক্যান্সারে কি ভূমিকা আছে সেটা নিয়ে একটু লিখলাম। এরপর আমার এন্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি কি ছিল নিউটনিক অ্যাসিড বা এর ডেরিভেটিভস গুলো, সেগুলো আমি একে একে সব লিখতে থাকলাম। এবং সেগুলোকে ওরকম করবো সাপোর্টিভ, যেখানে সাপোর্ট দরকার আছে সেখানে সাপোর্টিভ লিটারেচার দিয়ে আমি সাপোর্ট দিতে দিতে থাকলাম। তো এই মেকানিজমটা শেষে আমরা চলে আসলাম পরবর্তী আরেকটা মেকানিজম, যেমন ইনহিবিশন অফ অক্সিডেটিভ স্ট্রেস। তো এখানে অক্সিডেটিভ স্ট্রেস কি, এটার ক্যান্সারে কি রোল আছে, হাউ অক্সিডেটিভ স্ট্রেস ইনডিউস ক্যান্সার, এরকম অনেকগুলো ইস্যুস থাকতে পারে এখানে। তো অক্সিডেটিভ স্ট্রেস গুলো কিভাবে হতে পারে, রস
নস, আরএনএস বা এরকম বিভিন্ন যে পাথওয়ে গুলোতে থাকতে পারে সেগুলো এখানে আসলো। কিন্তু খেয়াল রাখতে হবে যে রোটান্ডিক অ্যাসিডের উপরে যে 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 অ্যাক্টিভিটি গুলো আমি দেখেছিলাম, অক্সিডেটিভ স্ট্রেস, যেমন হতে পারে এটা ফিজিওলজিক্যাল অ্যান্টিঅক্সিডেন্ট মেকানিজমকে বুস্টিং এর মাধ্যমে কাজ করে, হতে পারে এটা রস বা আরএনএস এগুলোকে সাপ্রেস করার মাধ্যমে কাজ করে, হতে পারে এটা হাইপোক্সিজেনেস অন এটাকে সাপ্রেস করার মাধ্যমে দিয়ে করতে পারে, হেমোক্সিজেনেস অন বা এরকম যে বিভিন্ন ফ্যাক্টর গুলো আছে। তো যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে সেই রিলেভেন্ট বিষয়টাকে, বিষয়টার কি গুরুত্ব আছে ক্যান্সারে, সেইটাকে একটা বা দুইটা লাইনে আবার সাপোর্টিভ যে লিটারেচার গুলো আছে সেগুলো দিয়ে আমরা আবার একটু ডিসকাস করতে পারি। এর সাথে আপনি যে ফাইন্ডিংসটা পেয়েছেন এখানে রোটান্ডিক অ্যাসিডের অক্সিডেটিভ স্ট্রেস ইন্ডাকশনে এই পাথওয়েতে, সেটাকে এখানে জাস্ট পরবর্তীতে আপনার টেবিল থেকে সেই রেজাল্টটা এখানে লিখে দিতে পারেন। তো এইভাবে করে গেল। এখানে পসিবল একটা মেকানিজমও আঁকা হয়েছে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি মেকানিজম অফ রোটান্ডিক অ্যাসিড দেওয়া হয়েছে। আমরা মূলত ফিগারটা এখানে এর পরেই দিয়েছিলাম, জার্নাল সুবিধার্থে ভিন্ন জায়গায় নিয়ে গেছে। এনিওয়ে, পরবর্তী যে ফাইন্ডিংস আমরা পেয়েছিলাম সাইটোটক্সিক ইফেক্ট অফ রোটান্ডিক অ্যাসিড এন্ড ইটস ডেরিভেটিভস। তো সেগুলোকে এবার আমরা আবার এরকম করে সাজিয়েছি, সাইটোটক্সিসিটি কি, কিভাবে এটা ক্যান্সারের সাথে লিংক আছে সেগুলো নিয়ে একটু লিখেছি। তারপর সেটা এবং প্রত্যেকটা সাইটোটক্সিক অ্যাক্টিভিটির যে পাথওয়ে গুলো ছিল সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্টিভ যে যে রেফারেন্স গুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে এই যে সেই ফিগারটা, ফিগার 2, যেটা অক্সিডেটিভ স্ট্রেস বা ইনফ্লামেটরি মেকানিজম পেয়েছি, সেই ফিগারটা এখানে ড্র করেছি। এখানে আমরা যে ফ্যাক্টর গুলোকে পেয়েছিলাম মূলত রোটান্ডিক অ্যাসিডের উপরে, সেই ফ্যাক্টর গুলোকে লিঙ্ক করেছি, লিঙ্ক করে এই মেকানিজমটা ড্র করেছি। আমরা জানি যে এমএপিক এর সাথে এনআরএফ2 এআর এর কি কোন জায়গায় লিঙ্ক আছে, এনএফ কাপাবির সাথে এখানে আমাদের যে জেনেটিক কনফার্মেশন আছে তার সাথে কি লিঙ্ক আছে সেগুলো জানি। তো এই জানাটাকে মূলত এখানে আমরা কোনটার সাথে কোনটা অ্যাড করলে বা কোনটা কোনটা সাপ্রেস হয় বা কোনটা আপ রেগুলেশন হয় সেগুলো দিয়ে বুঝিয়ে গিয়েছি যে এর এই মেকানিজমে এটা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট হয়। তো এগুলো আমাদের আমাদের যারা আমরা আছি তারা আপনাদেরকে এই জায়গাটাই হেল্প করবো কিভাবে কত সহজে এই ফিগার গুলো ড্র করা যায় বা এই লিঙ্ক গুলো করা যায়। আমরা অনেকে জানি না যে কোনটার সাথে কোনটা লিঙ্ক হয়। এলপিওর সাথে অক্সিডেটিভ স্ট্রেসের কি কি সংযোগ আছে, আরওএস এর সাথে কি সংযোগ আছে, শর্ট ক্যাট এগুলোর সাথে কি সংযোগ আছে। তো এই সংযোগগুলো ডেভেলপ করা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেবো। আমরা যেটা বলছিলাম যে সেল সাইটোটক্সিক ইফেক্ট কি কি মেকানিজমে দেয় রোটান্ডিক অ্যাসিডের যে ফাইন্ডিংস, সেইটার আলোকেই মূলত সেই ফাইন্ডিংসটাকে এখানে আমরা রেজাল্ট আকারে লিখেছি। এবং যেই রেজাল্টকে যা দিয়ে সাপোর্ট করা দরকার, যে মেকানিজমের যে পাথওয়ে দিয়ে সাপোর্ট করা দরকার, সেটা আমরা এডিশনাল রেফারেন্স দিয়ে এখানে কিন্তু লিখে দিয়েছি। পরবর্তী মেকানিজম এসেছে আমাদের সেল সাইকেল অ্যারেস্ট। ঠিক এরকম করে করে যতগুলো মেকানিজম আমরা দেখেছিলাম লিটারেচারে যে এই পাথ হইতে রুটান্ডিক অ্যাসিড এটা বা তাদের ডেরিভেটিভস অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি শো করে, সবগুলো পাথ হয়ে কিন্তু রেজাল্ট এভাবে এসেছে। যেখানে ফাইন্ডিংস কম সেখানে আমার কম লিখতে হয়েছে। যেমন ধরুন হয়তো একটা বা দুইটা পেপারে আপনি এর অ্যান্টি প্রলিফারেটিভ ইফেক্ট দেখেছেন, তাহলে সেটার ফাইন্ডিংসটা এখানে একটু অল্প করে এসেছে। সেল প্রলিফারেশন কি, এটার কি গুরুত্ব আছে ক্যান্সার সেল, ক্যান্সার সেল প্রলিফারেশন বা ক্যান্সার যে পাথে যে প্রোগ্রেশন আছে সেটাতে। তো সেটা নিয়ে একটুখানি লেখা, তারপরে রুটান্ডিক অ্যাসিডের যে অ্যান্টিপ্রলিফারেটিভ মেকানিজম ছিল বা ইফেক্ট ছিল সেটাকে জাস্ট এখানে আহ, আমরা রেজাল্ট আকারে লিখে দিয়েছি। পরবর্তী মেকানিজম গুলো এভাবে চলে এসেছে। শেষ এই জায়গাটাই রেজাল্ট এবং ডিসকাশন।